সাসপেন্স জাংশন। আসানসোলের কুলটি থানার বড়িরা এলাকার একটি পরিত্যক্ত কয়লা খনি থেকে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। প্রথমে ঘটনাটিকে অবৈধ কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে মনে করেছিল পুলিশ, কারণ ওই পরিত্যক্ত খনিটিকে ঘিরে আগে থেকেই কয়লা চুরি এবং অসামাজিক কাজকর্মের অভিযোগ ছিল। কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই স্পষ্ট হতে থাকে ঘটনাটা শুধুমাত্র কয়লা পাচার বা গ্যাং রাইভেলরির নয়। 24 ঘন্টা কেটে গেলেও লোকাল থানার পুলিশ সেই তদন্তে সুরাহা করতে পারেনি এখনও। আমাদের চ্যানেল ইতিমধ্যেই সেই খবর আপনাদের সামনে নিয়ে এসেছে। আমরা এই খবরের দিকে নজর রাখব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। পাটুলি থানার ডিউটি অফিসার প্রদীপ ধর রিমোট দিয়ে টিভিটা অফ করে রিমোটটা টেবিলের ওপর বিরক্ত সহকারে রেখে বললেন, বাবা, আর ভালো লাগে না, জীবনটা একদম হেজে গেল। কই রে, কে আছিস? এই একটা চার দুটো সিঙ্গারা নিয়ে আয় তো। এই বলে প্রদীপবাবু একটা ফাইল নিয়ে দেখতে শুরু করেছে। এমন সময় হন্তদন্ত হয়ে থানায় আসে এক ভদ্রমহিলা এবং দুজন ভদ্রলোক। ওনাদের চোখ মুখ দেখে বোঝা যায় বেশ উদ্বিগ্ন। ওনাদের মধ্যে একজন, নাম অরুণ মুখার্জি, বলেন, স্যার, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন, কি কথা? স্যার, আসলে কাল রাত থেকে আমার হাজব্যান্ড মিসিং। এবার প্রদীপবাবু মুখ তুলে তাকিয়ে দেখলেন তাঁর সামনে দুজন পুরুষ এবং একজন মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলাটির চোখ মুখ দেখে প্রদীপবাবু বললেন, আচ্ছা, আপনার আগে বসুন বসুন। তিনজনে চেয়ার টেনে বসার পর প্রদীপবাবু বলেন, হ্যাঁ, এবার বলুন কি ব্যাপার? আসলে স্যার, কাল রাত থেকে আমার হাজব্যান্ড অমিতাভকে পাওয়া যাচ্ছে না। সে কি, পাওয়া যাচ্ছে না মানে? রোজকার মতন উনি অফিস গেছিলেন। হাফ ডে করে বেরিয়ে আমার অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাননি। ওনার ফোনটাও কাল রাতের পর থেকে সুইচ অফ বলছে। কি হলো, কোথায় গেলেন উনি, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বাড়িতে কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল? মানে আপনার সাথে বা বাড়ির অন্য কারোর সাথে কোনো রাগারাগি বা কথা কাটাকাটি সেরকম কিছু? না স্যার, ও তেমন ছেলেই নয়। কারোর সাথে ওর আজ পর্যন্ত কোনো ঝামেলা হয়নি, না বাড়িতে না বাইরে। আপনার পরিচয়? আমি অরুণ মুখার্জি। অমিতাভ, মানে যিনি নিখোঁজ, আমি তার বন্ধু এবং অফিস কলিগ। আর উনি হলেন অমিতাভর বোনের হাজব্যান্ড বিজন রায়। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, ওই সামনের টেবিলে সনাতন বাবু আছেন, ওনার কাছে একটা মিসিং ডায়েরি লিখিয়ে যান। ওনার নাম, বয়স, ঠিকানা, উনি কোথায় কোন অফিসে কাজ করতেন, কোন ডিপার্টমেন্টে, সব কিছু জানাবেন একদম ডিটেলসে। তারপর আমরা দেখছি। আর হ্যাঁ, মিসিং পার্সনের একটা ছবি কিন্তু সঙ্গে অবশ্যই দেবেন, কেমন? স্যার, একটু দেখবেন যাতে তাড়াতাড়ি ওনাকে খুঁজে পাওয়া যায়। বুঝতেই পারছেন, বাড়ির সবাই খুব কান্নাকাটি করছে। কোনোদিন তো এরকম করেন না উনি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। আরে আপনার আগে মিসিং ডায়েরিটা তো করুন। ওনারা তিনজন এবার সনাতনবাবুর কাছে যাবতীয় বৃত্তান্ত লিখে একটা মিসিং ডায়েরি করে থানা থেকে বেরিয়ে গেল। মেঘলাকে নিয়ে বিজন বাঘাযতীন ফিরে গেল, আর অরুণ তাঁর বাড়ি গড়িয়ায় চলে গেল। চা সিঙ্গারা শেষ করে প্রদীপবাবু মিসিং ডায়েরিটা খুললেন, নিজের মনেই পড়তে শুরু করলেন। চাটা একেবারে ঠান্ডা জল হয়ে গেল। সনাতন বাবু, এই আমায় একটা চা দিতে বলুন না। হ্যাঁ, কি নাম? অমিতাভ গাঙ্গুলি, বয়স 35, রেলওয়ে এমপ্লয়ি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, যাওয়ার কথা ছিল আসানসোল। তারপর হ্যাঁ, বুঝলাম। পরদিন সকালে উনি একজন কনস্টেবলকে নিয়ে যায় অমিতাভর অফিসে। সেখানে গিয়ে প্রদীপবাবু অমিতাভর কলিগদের জিজ্ঞাসাবাদ করেন। কারোর কাছ থেকেই সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া যায় না।
সবাই জানায় অমিতাভর মতন ছেলে হয় না, কারোর সাথে কোনো ঝামেলা নেই, সবার সাথেই হাসি মুখে কথা বলতো, মানুষের বিপদে তার পাশে থাকতো। সবাই খুব অবাক ওর এই রকমভাবে নিখোঁজ হয়ে যাওয়াতে। প্রদীপবাবু অমিতাভর অফিসের সিসিটিভি ফুটেজ কালেক্ট করেন এবং ওনার ফোন নাম্বার দিয়ে বলেন যদি কিছু মনে পড়ে অবশ্যই যেন তাকে জানানো হয়। এই বলে প্রদীপবাবু বেরিয়ে আসছেন অমিতাভর অফিস থেকে, এমন সময় পিছন থেকে একজন ডাকে। স্যার, প্রদীপবাবু ঘুরে তাকিয়ে বলেন, হ্যাঁ বলুন। স্যার একটা কথা মনে পড়ছে। আসলে সেদিন আমাদের স্মোকিং কর্নারে আমি যখন যাই তখন ওকে কারো একজনের সাথে একটু কড়া গলায় কথা বলতে শুনেছিলাম। আচ্ছা, কি বলছিলেন বা কোন বিষয়ে কথা বলছিলেন সেরকম কিছু শুনতে পেয়েছেন? সেটা ঠিক শুনতে পারিনি। আসলে আমাকে দেখেই ও তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। আপনি জিজ্ঞাসা করেননি কিছু? না, মানে আমি আসলে ভাবলাম বাড়ির কোনো সমস্যা, অযথা তাদের পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করাটা ঠিক হবে না। তাই আপনি অরুণকে জিজ্ঞেস করুন না। ওরা দুজন খুব ভালো বন্ধু, অফিসের বাইরেও ওদের আড্ডা হয়, দেখা হয়, একে অপরের বাড়িতে বেশ ভালো রকম যাতায়াতও আছে। আচ্ছা, আপনার নাম? মৃন্ময় ঘোষ। অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমার ফোন নম্বরটা তো রইলই। যদি কিছু আরও মনে পড়ে যায় তাহলে অবশ্যই ফোন করবেন, কেমন? এরপর প্রদীপবাবু অমিতাভর ছবি দক্ষিণ কলকাতার বিভিন্ন পুলিশ স্টেশনে পাঠায়। তার সাথে সাথে কন্ট্রোল রুম এবং মিসিং পারসন স্কোয়াডেও জানিয়ে দেন অমিতাভর হোয়ার অ্যাবাউটস। উনি নিজে খবর নেন বিভিন্ন হসপিটাল এবং মর্গে, সাথে পসিবল বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজও কালেক্ট করতে থাকেন। পরদিন দুপুরে পাটুলি থানার আইও এবার অরুণ মুখার্জিকে ডাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। অরুণ আসে পাটুলি থানায়। বলুন স্যার, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, বসুন। আচ্ছা মিস্টার মুখার্জি, আপনি অমিতাভ বাবুকে কবে থেকে চেনেন? তা ধরুন মোটামুটি 10-12 বছর তো হবেই। আপনার সাথে ওনার আলাপ কি এই চাকরি সূত্রেই? হ্যাঁ, অমিতাভ আমার থেকে বছর দুয়েকের জুনিয়রও, কিন্তু আমাদের সম্পর্ক খুবই ভালো। তাহলে আপনি তো নিশ্চয়ই অনেক কিছুই জানবেন ওনার ব্যাপারে। আচ্ছা, একটা কথাও লুকাবেন না কিন্তু, যা জানেন সবটুকু বিস্তারিত বলুন। লুকোনোর কোনো প্রশ্নই নেই স্যার। ও আমার সত্যি খুব ভালো বন্ধু। দুজনের বাড়িতে আসা যাওয়া, থাকা খাওয়া সবই হয়, কিন্তু ওর এইভাবে নিখোঁজ হয়ে যাওয়াটা আমাকেও খুব টেনশনে ফেলে দিয়েছে। আচ্ছা, উনি যেদিন নিখোঁজ হন সেদিন কি আপনি অফিসে গিয়েছিলেন? না, সেদিন আসলে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। আমার ছোট মেয়ের জন্মদিন ছিল, ওদেরও নিমন্ত্রণ ছিল। কিন্তু অমিতাভ স্ত্রী মানে মেঘলার একটা গানের প্রোগ্রাম ছিল আসানসোলে। তাই অমিতাভ বলেছিল, অরুণদা আমি আসতে পারবো না, মেঘলার শো আছে, ওকে নিয়ে ফিরতে ফিরতে অনেকটা রাত হবে। আমিও তাই ওকে আর কিছু বলিনি। আপনার মেয়ের জন্মদিনের ছবি নিশ্চয়ই আপনার কাছে আছে? হ্যাঁ, অবশ্যই আছে, এই তো আমার ফোনেই আছে। অরুণ পকেট থেকে ফোন বার করে মেয়ের জন্মদিনের ছবি দেখায় অফিসারকে। বুঝলাম। আচ্ছা, ওনার এই নিখোঁজের ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? মানে ওনার ক্ষতি চায় এমন কেউ কি আছে? আপনি জানেন কিছু? একটা নিপাট সাদাসিধে লোকের ক্ষতি কে চাইবে বুঝতেই তো পারছি না। আমার তো মাথায় কিছুই আসছে না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। পরে কোনো দরকার হলে আবার জানাবো আপনাকে, কেমন? আর হ্যাঁ, এখন কিছুদিন কিন্তু স্টেশন লিভ করবেন না, কেমন? থ্যাংক ইউ। অরুণবাবু বেরিয়ে যান। সেদিন সন্ধ্যায় প্রদীপবাবু যান অমিতাভ গাঙ্গুলির বাড়িতে। সেখানে সেই সময় উপস্থিত রয়েছে ওনার বাবা, মা, স্ত্রী এবং ওনার এক বোন। কিছুক্ষণ পর খবর পেয়ে বোনের স্বামী বিজন রায়ও সেখানে চলে আসে। সবার সাথে বেশ অনেকক্ষণ কথা বলে তেমন কিছুই জানা যায় না যাতে অমিতাভ গাঙ্গুলির অন্তর্ধানের ব্যাপারে কিছু আলোকপাত করা যায়। প্রদীপবাবু থানায় ফিরে এসে অমিতাভর ফাইলটা হাতে নিয়ে দেখতে থাকে। পরদিন সকাল আসানসোলের কুলটি থানার আইও
সুশীল পাণ্ডে চেয়ারে বসে আছে। তার হাতে সেদিনের সেই পরিত্যক্ত কয়লা খনি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির পোস্টমর্টম রিপোর্ট। রিপোর্ট বলছে বডিতে সেডেটিভ ট্রেস পাওয়া গেছে, মাথায় ভারী কিছুর আঘাত। আচ্ছা, কোনো মিসিং ডায়েরি হয়েছে এর মধ্যে আশেপাশের এলাকায়? জি নেই সাব। ওকে, তাহলে একটা কাজ করুন, স্টেট মিসিং রেকর্ডসে চেক করে আমায় রিপোর্ট করুন। জি সাব। এদিকে পাটুলি থানায় বসে প্রদীপবাবু অমিতাভর ফাইল চেক করছে এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ দেখছে। রেল স্টেশন, বাস স্ট্যান্ড, ট্রাফিক সিগন্যাল থেকে যেসব ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়েছিল সেখানে কোথাও অমিতাভর কোনো ট্রেস নেই। শুধুমাত্র একবারই তাকে দেখা গেছে গড়িয়ার অটোতে উঠতে। ফাইলটা টেবিলে রেখে প্রদীপবাবু বললেন, গড়িয়ার অটোতে উঠলেন, তারপর জল জ্যান্ত একটা লোক এভাবে উধাও হয়ে গেল। কোনো জায়গায় তার ফুটেজ পাওয়া যাচ্ছে না, এই শুধুমাত্র এটা ছাড়া। মিনিট 15 পরে কুলটি থানার কনস্টেবল একটা প্রিন্টেড সার্কুলেশন রিপোর্ট নিয়ে এসে আইও সুশীল পাণ্ডের হাতে দেয়। নাম অমিতাভ গাঙ্গুলি, বয়স 35, শেষবার বাড়ি থেকে বেরিয়েছিলেন আসানসোল যাওয়ার উদ্দেশ্যে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে তিনি পোস্টমর্টম রিপোর্টটার দিকে আবার তাকালেন। টাইমিং ম্যাচ করছে, ডেসক্রিপশনও ম্যাচ করছে। হাইট। পাটুলি থানার ডিউটি অফিসারকে লাইনে নিন তো, মিসিং কেসের আইওর সাথে কথা বলতে হবে। পাটুলি থানায় ফোন বেজে ওঠে। একজন কনস্টেবল ফোনটা রিসিভ করে। অপর পার থেকে প্রদীপ ধরকে চাওয়া হয়, কারণ মিসিং সার্কুলেশন রিপোর্টে থানার আইওর নাম লেখা ছিল। কনস্টেবল প্রদীপবাবুকে ট্রান্সফার করে দেন। হ্যালো, এসআই প্রদীপ ধর স্পিকিং। আমি কুলটি থানার আইও সুশীল পাণ্ডে বলছি। আপনারা অমিতাভ গাঙ্গুলির নামে একটা মিসিং সার্কুলেশন ইস্যু করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কোনো আপডেট আছে নাকি এই ব্যাপারে? কনফার্ম নয়, তবে এখানে একটা আনআইডেন্টিফাইড বডি রিকভারি কেস চলছে, কিছু ডিটেলস ম্যাচ করছে। কথাটা শুনে সাব ইন্সপেক্টর প্রদীপ ধর চেয়ারে সোজা হয়ে বসলেন। বললেন, আইডেন্টিফিকেশন হয়েছে? না, বডি কন্ডিশন খুব একটা ভালো নেই, ফেস পার্শিয়ালি ড্যামেজড। বলছিলাম, কোথায় পাওয়া গেছে বডিটা? বড়িরা এলাকায় একটা অ্যাবান্ডেন্ট কোল মাইনে। থ্যাংক ইউ মিস্টার পাণ্ডে, আমি কালই মিসিং পার্সনের বাড়ির লোককে নিয়ে যাচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা, স্পট থেকে কিছু সাসপিশিয়াস ম্যাটেরিয়াল রিকভার হয়েছে, আমরা ফরেন্সিকে পাঠিয়েছি, আজকেই রিপোর্ট আসার কথা। ওকে, আমি পৌঁছেই আপনাকে কন্ট্যাক্ট করছি। ফোনটা রেখে সুশীল পাণ্ডে ধীরে ধীরে জানলার দিকে যায়। একটা সিগারেট ধরায়। বাইরে ঠান্ডাটা আজ একটু বেশি। সুশীল পাণ্ডে জানলা দিয়ে অন্ধকার মাইনের দিকে তাকিয়ে থাকে। একটা সাধারণ মিসিং কেস কি তাহলে অন্য মোড় নিতে চলেছে? এদিকে প্রদীপ ধর অমিতাভর বাড়িতে ফোন করে জানায় আগামীকাল আসানসোল যেতে হবে একটা বডি আইডেন্টিফিকেশনের জন্য। স্বভাবতই বাড়িতে কান্নার রোল ওঠে। ওদিকে সুশীল পাণ্ডের কাছে একজন কনস্টেবল এসে ফরেন্সিক রিপোর্ট দেয়। রিপোর্টটা হাতে নিয়ে সুশীল পাণ্ডে বলে, বডির ব্লাড স্যাম্পেলে সেডেটিভ ট্রেস পাওয়া গেছে, মাথায় হেভি ব্লান্ট ইঞ্জুরি, আর স্পট থেকে যে হোয়াইট পাউডার রিকভার হয়েছিল ফরেন্সিক বলছে সেটা নার্কোটিক সাবস্টেন্স, তার মানে ড্রাগ অ্যাঙ্গেল। সুশীল পাণ্ডে এবার পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে বলল, একটা কাজ করুন, এই রিপোর্টের একটা কপি হেডকোয়ার্টার্সে ফরওয়ার্ড করে দিন, আর অবশ্যই নার্কোটিক্স মেনশন করবেন। পরদিন সকালে প্রদীপ ধর অমিতাভর বাড়ির লোককে নিয়ে গেল আসানসোলে। মেঘলা, বিজনের স্ত্রী মল্লিকা আর অরুণ গেল সঙ্গে। অমিতাভর বাবা মাকে কিছুই জানানো হয়নি। আসানসোল পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে গেছে। কুলটি থানার সামনের রাস্তা দিয়ে একে একে কয়লার ট্রাকগুলো ক্রস করছে। প্রদীপ ধর গাড়ি থেকে নামল।
সঙ্গে মেঘলা, বিজন, মল্লিকা আর অরুণ। চারজনের মুখেই টেনশন স্পষ্ট। সুশীল পাণ্ডে এগিয়ে এসে বললেন, আপনারাই কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, আমি আইও প্রদীপ ধর, আর এনারা মিসিং পার্সনের বাড়ির লোক। চলুন বডিটা দেখে নিন আগে। সবাই পৌঁছয় আসানসোল জেলা হাসপাতালের মর্গে, পুলিশ স্টেশন থেকে একটু দূরে। ঠান্ডা স্যাঁতস্যাঁতে করিডোর, সেই করিডোর দিয়ে এগিয়ে যায় ওরা। দূরে কোথাও জল পড়ার শব্দ। একজন ওয়ার্ড বয় একটা লোহার দরজা খুলে ভেতরে ঢোকে। ঘরের একপাশে বড় বড় ফ্রিজার চেম্বার, তার মধ্যেই একটায় রাখা ছিল দেহটা। ওয়ার্ড বয় ধীরে ধীরে ট্রলিটা বাইরে টেনে আনে। সাদা কাপড়ে ঢাকা নিথর দেহ। ঘরের ঠান্ডা হাওয়া যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। ওয়ার্ড বয় ধীরে ধীরে সাদা কাপড়টা সরায়। মেঘলা দেখেই মুখ সরিয়ে নেয়। মুখ দেখে চেনাই যাচ্ছে না, এমন ব্রুটালি তাকে মারা হয়েছে। অরুণ মেঘলাকে বলল, মেঘলা, একবার দেখে নাও, না হলে ওনারাও শিওর হতে পারবেন না। কি করে দেখবো অরুণদা? ওকে এরকম ভাবে কখনো দেখবো, এটাই তো কখনো ভাবিনি। তারপর অনেক কষ্টে কোনো রকমে সে বডির দিকে তাকাতে গিয়ে চোখ পড়ে বডির বাঁ হাতে। না না, এই অমিতাভ নয়, এই অমিতাভ নয়। ওর বাঁ হাতে একটা কাটা দাগ ছিল, এখানে সেটা দেখছি না। আপনি শিওর? এবার অরুণ একটু ঝুঁকে দেখে বলল, হ্যাঁ অফিসার, মেঘলা একদম ঠিক বলছে, এটা অমিতাভর বডি নয়। ওকে, তবে আরেকবার থানায় চলুন। কিছু জিনিস রিকভার হয়েছে স্পট থেকে, সেগুলো একবার দেখে নেবেন। এবার ওরা থানায় এসে বসল। বাইরে তখন বিকেলের আলো ফিকে হয়ে এসেছে। সুশীল পাণ্ডে টেবিলের ওপর দুটো ট্রান্সপারেন্ট এভিডেন্স পাউচ রাখলেন। একটায় একটা লেদার ওয়ালেট, আরেকটায় সিগারেট প্যাকেট, যার মধ্যে এখনও 3টে সিগারেট আছে। এই যে এই জিনিস দুটো ডেড বডির কাছ থেকে রিকভার হয়েছে। না না, এগুলো অমিতাভর নয়। আচ্ছা, তাহলে এটাই দাঁড়ালো যে মৃত ব্যক্তি অমিতাভ গাঙ্গুলি নয়। মেঘলা সহ বাকি 3 জন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। একজন কনস্টেবল এসে সুশীলবাবুর হাতে একটা কাগজ দিল, যেটাতে মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আছে। ঘরের ভিতর সবার মধ্যেই একটা চাপা উত্তেজনা কাজ করছে। রিপোর্টটা দেখে সুশীলবাবু বললেন, আরে এটা তো রতন সাউ ওরফে কাল্লু, তার বডি। একটা ক্রিমিনাল, অনেকদিন ধরেই তো ওর ওপর নজর ছিল আমাদের। কিন্তু ওর সাথে অমিতাভর কি সম্পর্ক? স্যার, আমরা তো তাকে খুঁজতে এখানে এসেছিলাম। কাল্লুকে সেটা জেনে কি হবে আমাদের? বিজন, দাঁড়াও না, ওনারা তো ব্যাপারটা দেখছেন, একটু ধৈর্য ধরো। এমন সময় কুলটি থানার বাইরে একটা কালো রঙের স্করপিও এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলেন একজন অফিসার, পরনে ক্যাজুয়াল ওয়্যার এবং লেদার জ্যাকেট। হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি, হাতে একটা লেদার ফাইল, সঙ্গে আরও 2 জন সিভিল ড্রেসের পুলিশ। ওনারা ভেতরে আসার আগেই একজন কনস্টেবল এসে জানিয়ে গেল 3 জন এসেছেন হেডকোয়ার্টার থেকে। ঘরের ভিতরে ঢুকলেন অফিসার দুর্জয় সান্যাল। প্রদীপ ধর এবং সুশীল পাণ্ডে দুজনেই উঠে তাকে স্যালুট করল। স্যার, ঘরের সবার দিকে দুর্জয় একবার চোখ বুলিয়ে দিলেন। সুশীল পাণ্ডে তার হাতের কাগজটা দুর্জয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, স্যার, এই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা। ওটা আমি আগেই দেখেছি, কাল্লুর রিপোর্ট। একজন ড্রাগ পেডলার, এছাড়াও অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিল এই রতন সাউ। কিন্তু এর সাথে অমিতাভর নিখোঁজের কি সম্পর্ক থাকতে পারে অফিসার? আছে মিসেস গাঙ্গুলি। এবার দুর্জয় সান্যাল তার ফাইল থেকে একটা কাগজ বার করল, যেটা এই কাল্লুর লাস্ট 1 মাসের কল লিস্ট। এখানেই অমিতাভ গাঙ্গুলি আর রতন সাউয়ের কানেকশন স্পট। অমিতাভ নিখোঁজ হওয়ার আগে বেশ কিছুদিন যাবৎ দুজনের কথা হতো। ঘরের মধ্যে এবার এক দমবন্ধ পরিস্থিতি তৈরি হলো। সবাই অবাক হয়ে দুর্জয় সান্যালের দিকে তাকিয়ে।
এসব আপনি কি বলছেন অফিসার? অমিতাভ এরকম ছেলেই নয়। ড্রাগ মাফিয়া এসবের থেকেও অনেক দূরে থাকে। ওর মতন একজন সাদাসিধে ছেলের পক্ষে এইসব আমরা তো কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ও এরকম ধরনের মানুষই নয়। দেখুন মিসেস গাঙ্গুলি, আমরা উইদাউট এনি এভিডেন্স কোনো কথা বলছি না। আপনারা একটা কাজ করুন, আপনারা কলকাতা ফিরে যান। কিছু জানার থাকলে প্রদীপবাবুর কাছ থেকে জেনে নেবেন পরে। আর প্রদীপবাবু, আপনিও তো ফিরবেন ওদের সাথেই। তার আগে আপনি আমার সাথে একবার পাশের ঘরে আসুন। সুশীলবাবু, আপনিও আসুন, কিছু কথা বলবার আছে আপনাদের। ম্যাডাম, আপনারা একটু অপেক্ষা করুন। দুর্জয় সান্যালের সাথে প্রদীপবাবু আর সুশীলবাবু পাশের ঘরে গেলেন, সঙ্গে বাকি দুজন অফিসারও। এখন এই কেসটা যে শুধুমাত্র মিসিং কেস বা মার্ডার কেস নেই, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রদীপবাবু, আপনি কলকাতা ফিরে গিয়ে অমিতাভর বাড়ির লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবার ব্যাকগ্রাউন্ড চেক করুন এবং ক্রস ভেরিফিকেশন করুন। পসিবল প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ জোগাড় করে ভেরিফাই করুন। আমি কলকাতায় ফিরে আপনার সাথে আবারও কন্ট্যাক্ট করছি। ততক্ষণ আপনি এই কাজগুলো সারুন। আর এর মধ্যেই আপনি কিছু জানতে পারলেই আমাকে আগে ইনফর্ম করবেন। ওকে স্যার। এই বলে প্রদীপবাবু সেই ঘর থেকে বেরিয়ে এসে ওদেরকে নিয়ে গাড়িতে উঠে যায়। রাস্তায় যেতে যেতে মেঘলা অরুণকে বলে, অরুণদা, এসব কি বললেন ওনারা? এরকমও করতে পারে বলো তো? ঠিক বলেছেন বৌদি, দাদার সম্পর্কে এরকম ভাবাই যায় না। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই মাথায় আসছে না। আমি যদি সেদিন প্রোগ্রামটা না নিতাম তাহলে ভালোই হতো। এরকম ভাবার কোনো কারণ নেই মেঘলা। তুমি জানবে কি করে এত কিছু? আর আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। ওকে কেউ ফাঁসিয়ে দিয়েছে এইসবের মধ্যে। তার মানে সে কে হতে পারে? জানি না, তবে ওকে যে ফাঁসিয়েছে তার যেন কঠিনতম শাস্তি হয়। ওদিকে দুর্জয় সুশীলবাবুকে বলছে, সুশীলবাবু, রতন সাহের পুরনো সব কেস ফাইলস, অ্যাসোসিয়েটস, রিসেন্ট মুভমেন্টস সমস্ত কিছু আমার চাই। লোকাল যত ড্রাগ পেডলার আছে যারা গত কয়েক মাসে ওর সাথে ওঠা বসা করেছে তাদের একটা লিস্ট রেডি করে দিন আমায়। আর হ্যাঁ, আগামীকাল সকালে আমি নিজে স্পট রিভিজিট করব যেখানে বডিটা পাওয়া গিয়েছিল। পরদিন সকালে দুর্জয় সেই পরিত্যক্ত মাইনে যায় যেখানে বডিটা পাওয়া গেছিল। সকালের কুয়াশা এখনও পুরো কাটেনি, তার মধ্যে ঠান্ডাও আছে। আর চারিদিক ফাঁকা বলে আরও বেশি যেন ঠান্ডার প্রকোপ। এলাকাটা এখনও পুলিশ স্টেপ দিয়ে ঘেরা। মাটির ওপর সাদা চক মার্কিং এখনও হালকা দেখা যাচ্ছে, ঠিক যেখানে রতন সাউয়ের দেহটা পড়েছিল। খনির কালো মাটির ওপর শুকিয়ে যাওয়া রক্তের দাগও অস্পষ্টভাবে চোখে পড়ছে। দুর্জয়ের সাথে সুশীলবাবু এবং বাকি দুজন পুলিশ এবং দুজন কনস্টেবল, আর সাথে ডিস্ট্রিক্ট ফরেন্সিক ইউনিটের দুজন সদস্য। দুর্জয় ফরেন্সিকের সদস্যদের বলে জায়গাটা আবার ভালো করে পরীক্ষা করতে, যদি কিছু পাওয়া যায়। এবার সেই সুশীলবাবুকে বলল, সুশীলবাবু, আপনি আশেপাশে জিজ্ঞাসা করেছিলেন? কেউ কিছু দেখেছে? না স্যার, এখানে আসলে কাছাকাছি তো দোকানপাট কিছু নেই। এখানে না থাকুক, আসার সময় দেখলাম সামনের মোড়ের মাথায় একটা চায়ের দোকান আছে, ওখানে জিজ্ঞাসা করেছিলেন? ওই দিন স্যার দোকান বন্ধ ছিল, মানে যেদিন আমরা এসেছিলাম। দুর্জয় একজন কনস্টেবলকে বলে ওখানে গিয়ে খোঁজ খবর নিতে, আর সে নিজেও ফরেন্সিকের সদস্যদের সাথে জায়গাটা ভালো করে দেখতে থাকে। চারিদিক দেখতে দেখতে বেশ কিছুটা চলে যায় দুর্জয়। সেখানে দেখতে পায় একটা টায়ার মার্ক। ফরেন্সিককে ডেকে সেটার ছবি তুলতে বলে। তারপর দুর্জয় সুশীলবাবুকে বলে, আমার যতদূর ধারণা এটা হেভি ভেহিকেল নয়, এসইউভি টাইপের কোনো গাড়ি। ফুটপ্রিন্ট সম্ভবত বেশিরভাগ মুছে গেছে, কারণ জায়গাটা ফাঁকা আর অনবরত ধুলো উঠছে। আর চাকার দাগটা ডিপ রয়েছে কারণ এই জায়গাটা ভিজে ছিল। আপনি একটা কাজ করুন সুশীলবাবু, আশেপাশে রাস্তায় যত সিসিটিভি রয়েছে সেটা ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে পেট্রোল পাম্প পর্যন্ত যত আছে তার সেই দিনের ফুটেজ কালেক্ট করুন। এই কথার মধ্যেই সেই কনস্টেবল এসে জানায় যে চায়ের দোকানের লোকটি সেদিন রাতে
একটা কালো রঙের গাড়ি দেখেছিল এখান থেকে বেরোতে। রাত তখন প্রায় 12টা। অত রাতে উনি জেগেছিলেন কেন? এই জায়গাটা তো একদমই ফাঁকা। অত রাতে কারোর এখানে চা খেতে আসবার কথাই তো নয়। কনস্টেবল বলল লোকটির বাড়ি দোকানের পিছনেই, আর সেদিন ওনার ছেলের খুব শরীর খারাপ ছিল, তাই ওরা জেগেই ছিল। আর ঘর থেকে রাস্তাটা দেখা যায়, তাই সে দুবারই দেখেছে গাড়িটা আসতে আর যেতে। ভালো কথা। তা গাড়িটা কেমন দেখতে? নাম্বার প্লেট বা কোনো এমন কিছু দেখেছে যাতে চেনা যায় গাড়িটাকে? কনস্টেবল জানালো নাম্বার দেখেনি, কিন্তু গাড়ির পিছনের কাঁচে একটা মহাদেবের ছবি ছিল। সব কিছু শুনে দুর্জয় সুশীলবাবুকে বলল, চলুন সুশীলবাবু, আমাদের এখানের কাজ মোটামুটি শেষ। থানায় গিয়ে বাকি কথা হবে। এদিকে পাটুলি থানার আইও প্রদীপ ধর তার কাজ শুরু করে দিয়েছে। প্রথমেই দুজন কনস্টেবলকে ডেকে একজনকে পাঠায় বাঘাযতীন থেকে গড়িয়া স্টেশন, মেট্রো স্টেশন সমস্ত ফুটেজ জোগাড় করার জন্য। আরেকজনকে পাঠায় অমিতাভর পাড়া প্রতিবেশীর কাছ থেকে ইনফরমেশন জোগাড় করতে। রাত তখন 8টা। কুলটি থানায় বসে দুর্জয় সান্যাল, সুশীল পাণ্ডে আর একজন কনস্টেবল সিসিটিভি ফুটেজ একটার পর একটা চালিয়ে দেখছে। বেশ কিছুক্ষণ পর একটা পেট্রোল পাম্পের ক্যামেরায় ধরা পড়ল একটা কালো স্করপিও কলকাতা থেকে NH-19 ধরে এসে আসানসোল মেন সিটিতে না ঢুকে বারাবণী সাইডের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রোড নিয়েছে। দুর্জয় বলল, ফুটেজটা একবার ব্যাক করুন। হ্যাঁ হ্যাঁ, এবার জুম করুন। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই স্করপিও যার পিছনে শিবের ওই স্টিকারটা লাগানো রয়েছে। তার মানে গাড়িটা কুলটি বরাকর দিকের ফাঁকা কয়লা খনি এলাকার দিকে গেছে। স্মার্ট মুভ, কারণ ওই দিকের রাস্তাতে সিগন্যাল কম, আর সিগন্যাল কম মানে সিসিটিভি সার্ভেলেন্সের বাইরে। রাত 8:30। পাটুলি থানায় প্রদীপ ধর বসে সিসিটিভি ফুটেজ চেক করছে। হঠাৎ তার নজরে আসে অমিতাভ একটা গলির মধ্যে ঢুকলো ফোনে কথা বলতে বলতে। কিছুক্ষণ পর একটা কালো স্করপিও বেরিয়ে যেতে দেখা গেল সেই গলি থেকে। নাম্বার প্লেট ভালো বোঝা যাচ্ছে না, পুরো কাদায় ভরা। তবে কি মনে হতে প্রদীপবাবু গলির মুখের ফুটেজটা জুম করে দেখতেই দেখা গেল মাঝের সিটে বসে আছে অমিতাভ গাঙ্গুলি, কিন্তু তার ওপাশে কে আছে সেটা দেখা গেল না। আর ড্রাইভারের মুখ প্রায় ঢাকা, টুপিটা এমনভাবে আড়াল করে রেখেছে যে বোঝাই যাচ্ছে না। এবার প্রদীপ ধর ফোন করে দুর্জয় সান্যালকে। ফোন রিং হতেই দুর্জয় ফোন রিসিভ করে। বলুন প্রদীপবাবু, এনি আপডেটস? হ্যাঁ স্যার, একটা লিড পেয়েছি। গড়িয়ার অটো স্ট্যান্ডের পরে একটা গলির ভিতরে ফোনে কারোর সাথে কথা বলতে ঢুকেছিলেন অমিতাভ গাঙ্গুলি, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি বের হন একটা ব্ল্যাক স্করপিওতে। কথাটা শুনেই দুর্জয়ের ভ্রু কুঁচকে গেল। বলল, নম্বরটা দেখতে পেরেছেন? না স্যার, নাম্বার প্লেটে কাদা ভর্তি ছিল, তবে গাড়ির পেছনের কাঁচে একটা শিব ঠাকুরের স্টিকার আটকানো ছিল। ইয়েস, দ্যাটস দ্য কার। আচ্ছা, এবার আপনি একটা কাজ করুন, অমিতাভর ঘনিষ্ঠ সবার লাস্ট 1 মাসের কল ডিটেলস বার করুন, তাদের সবার ব্যাকগ্রাউন্ড চেক করুন। আমার মন বলছে কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। অন ইট স্যার। ফোনটা রেখে দুর্জয় আবার সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করলো, কিন্তু অনেকক্ষণ দেখার পরেও মেন রোডের কোথাও সেই ব্ল্যাক স্করপিও আর দেখা গেল না। স্করপিওটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রোডে ঢোকার পর আর কোনো ক্যামেরাতে ধরা পড়েনি। এদিকটাই কি আছে সুশীলবাবু? কিছু অ্যাবান্ডেন্ট ফ্যাক্টরি, 2-একটা ওয়্যার হাউস আর ওই কনস্ট্রাকশন মেটেরিয়ালের গোডাউন। কাল সকালে একবার চলুন, গিয়ে দেখি ওই জায়গায় কিছু যদি পাওয়া যায়। আপনাকে একজন কনস্টেবলকে সঙ্গে নিতে ভুলবেন না। পরদিন সকাল 9টা। দুর্জয় সান্যাল, সুশীল পাণ্ডে এবং বেশ কয়েকজন কনস্টেবলকে নিয়ে বেরোয় বারাবণী ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রোডের দিকে। রাস্তায় দুর্জয়ের ফোনে ফোন করে প্রদীপ ধর। স্যার, বলুন, আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। কল ডিটেলস থেকে কি জানতে পারলেন? অমিতাভ গাঙ্গুলির ফোনে লাস্ট কল এসেছিল অরুণ মুখার্জির। প্রায় 1 মিনিট মতন কথা হয়, এরপর কোনো ফোন নেই তার। শেষ ফোনটা NH-19 গিয়ে একটা জায়গায় সুইচ অফ হয়ে যায়, তারপর সেটা আর অন হয়নি। আচ্ছা, আর স্যার, আমি ভাবছিলাম অরুণ মুখার্জিকে থানায় ডেকে একবার ইন্টারোগেট করব, নিশ্চয়ই কিছু জানা যাবে স্যার।
ওকে, আর বিজন রায়, মেঘলা গাঙ্গুলি, এদের ব্যাকগ্রাউন্ড চেক করে কি পেলে? আমি লোক লাগিয়েছি, আশা করি আজ রাতের মধ্যে কিছু না কিছু জানতে পারবোই। ঠিক আছে। আর অমিতাভ গাঙ্গুলির ফোনের ব্যাপারে আরও কিছু যদি জানতে পারেন সেটাও দেখবেন। কিছুক্ষণের মধ্যেই দুর্জয় সান্যালের গাড়ি এসে পৌঁছল বারাবণী ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রোডে। গাড়ি থেকে নেমে দুর্জয় সবাইকে ইনস্ট্রাকশন দিল। যত ফ্যাক্টরি গোডাউন আছে সব কটাই খোঁজ নিন ভালো করে, সেটা বন্ধ থাকলেও আর খোলা থাকলেও। সুশীলবাবু, আপনি আমার সাথে আসুন। সবাই এক এক করে সব জায়গায় খোঁজ নিল, কিন্তু সেরকম কোনো গাড়ি পাওয়া গেল না, বা যে কটা সিসিটিভি পাওয়া গেল তাতেও কিছু ধরা পড়ল না। গাড়ির কাছে এসে সবাই যখন দাঁড়িয়ে কথা বলছে, তখন দুর্জয় দেখতে পায় একটা বন্ধ ফ্যাক্টরির পাশ দিয়ে অপেক্ষাকৃত একটা সরু রাস্তা চলে গেছে। দুপাশে বেশ জঙ্গল। দুর্জয় বলল, চলুন তো এই রাস্তায় একবার দেখে আসি। ওরা সবাই সেই রাস্তা ধরে এগোতে থাকে। দুর্জয় সান্যাল সুশীলবাবুকে বলে, সুশীলবাবু, গাড়ির টায়ারের মার্কগুলো দেখতে পাচ্ছেন? এই রাস্তা একেবারে অ্যাবান্ডেন্ট কিন্তু নয়, রীতিমতো এখানে গাড়ি যাতায়াত করে। ওরা আরও ভেতরে যেতেই দুর্জয় দেখে একদম আবছা হয়ে যাওয়া একটা গাড়ির টায়ারের দাগ পাশের অপেক্ষাকৃত অল্প ঝোপঝাড় মুড়িয়ে দিয়ে জঙ্গলের ভেতর দিকে চলে গেছে। সবাই দুর্জয়ের কথা মতো জঙ্গলের ভেতরে খানিকটা যেতেই চোখে পড়ে সেই মহাদেবের স্টিকার আটকানো স্করপিও। সেখান থেকেই সুশীলবাবু থানায় ফোন করে গাড়িটা নিয়ে যাওয়ার জন্য। এবার দুর্জয় জঙ্গল থেকে বেরিয়ে যেদিক থেকে ওরা ঢুকেছিল এই রাস্তায় তার উল্টো দিকে এগিয়ে যায়, এবং সেখানে তার চোখে পড়ে একটা কনস্ট্রাকশন মেটেরিয়ালের গোডাউনের পিছনের গেট, কিন্তু সেই গেট তালাবন্ধ। দুর্জয় দেখতে পায় কিছু একটা টেনে নিয়ে আসার হালকা ছাপ রয়েছে। ঝুঁকে সেটাই দেখছিল এমন সময় সুশীলবাবু বললেন, স্যার, তাহলে সামনের গেটে একবার খোঁজ নেব, এদিকে তো তালা বন্ধ। মনে হয় না সামনের গেট খোলা পাবেন, তাও দেখুন আর আশেপাশে খোঁজ নিন। আমি ততক্ষণ এখানেই আছি, দেখি যদি কোথাও কিছু পাই। দুপুর প্রায় 1টা বাজে। দুর্জয় এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ যায় পাঁচিল দিয়ে ঘেরা গোডাউনের একদম শেষের দিকে একটা জায়গা আছে যেখান থেকে টোপকে ভেতরে ঢোকা যায়। দুর্জয় সেদিকে গেল এবং পাঁচিল টোপকে ভেতরে গিয়ে দেখল বড় টিনের ছাউনি দিয়ে ঘেরা একটা জায়গায় বেশ কিছু সিমেন্টের বস্তা, বালির বস্তা, লোহার রড পড়ে আছে। পাশে একটা ছোট অফিস ঘর মতন, সেটাও তালাবন্ধ। কিন্তু এদিক ওদিক তাকাতেই ওর চোখে পড়ল একটা সিরিঞ্জ এবং শুকিয়ে যাওয়া রক্তের স্টেন, আর সেখানে যে ধস্তাধস্তি হয়েছে তার ছাপ স্পষ্ট। তারপর তালা দেওয়া ঘরটার দিকে গেল, উকি দিয়ে দেখার চেষ্টা করল, কান পেতে কিছু শোনার চেষ্টা করল। তারপর তার মানে এই জায়গা একদম অ্যাবান্ডেন্ট নয়, এখানেই ঘটেছে আসল ঘটনা। কিন্তু এখানে অমিতাভ বাবুকে আনা হয়েছিল কি? মনে হয় না। দুর্জয় সেখান থেকে বেরিয়ে এলো সিরিঞ্জটা তার রুমালে মুড়ে। পাঁচিল টপকে এসে দেখল সুশীলবাবু চলে এসেছে। সে বলল, স্যার, খোঁজ নিয়ে জানলাম কয়েকদিন হলো এই গোডাউন বন্ধ হয়ে আছে, 1 সপ্তাহ আগেও খোলা ছিল। হ্যাঁ জানি, কাল্লুকে এখানেই মারা হয়েছে আর তারপর থেকে এই জায়গাটা বন্ধ। স্যার, আপনি কি করে জানলেন? দুর্জয় রুমালটা খুলে দেখায় আর বলে, এটা ফরেন্সিকে পাঠান আর খোঁজ নিন এই গোডাউন কার, কাল্লুর সাথে এর কী কানেকশন রয়েছে, তাহলেই পুরোটা আমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। 3টে নাগাদ পাটলি থানায় আসে অরুণ মুখার্জি। স্যার, আমায় ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, বসুন। অরুণ বসার পর প্রদীপবাবু বলেন, আচ্ছা অরুণবাবু, যেদিন মিস্টার গাঙ্গুলি নিখোঁজ হন সেদিন আপনার সাথে ওনার কি কোনো কথা হয়েছিল? ওই যে আপনাকে আগের দিন বললাম না, ও আমার মেয়ের জন্মদিনে আসতে পারবে না, সেটাই জানানোর জন্য আমায় ফোন করেছিল। দেখুন মিস্টার মুখার্জি, যা জানেন সব সঠিক বলুন, না হলে কিন্তু বিপদ আপনারই হবে। এইসব আপনি কি বলছেন স্যার? আমি সত্যিই বলছি। হ্যাঁ, তবে আরেকটা কথাও বলেছিল। কি কথা?
বলল, অরুণদা কাল অবশ্যই অফিসে এসো, তোমার সাথে একটা জরুরি আলোচনা আছে, খুব জরুরি নাকি। আপনি জানতে চাননি কি সেই বিষয়? না, আসলে সেদিন আমি একটু ব্যস্তই ছিলাম মেয়ের জন্মদিন নিয়ে, তাই তখন আর কিছু জিজ্ঞাসা করিনি। তবে একটা কথা জানি, যেটা আপনাকে আগে জানানো হয়নি। জানি না ওর নিখোঁজের পেছনে এটার কতটা হাত আছে। আসলে ওদের সম্পত্তি নিয়ে একটা প্রবলেম চলছিল, কারণ মল্লিকা অমিতাভর নিজের বোন নয়, খুড়তুতো বোন। মল্লিকার বাবা মা মারা যাবার পর অমিতাভর বাবা মাই দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেয়। সেখানে আমরাও গেছিলাম। বিয়ের পর সবই ঠিকঠাক চলছিল, কিন্তু ওই বছর খানেক ধরে সম্পত্তির একটা বড় ভাগ নিয়ে ওদের মধ্যে সমস্যা হচ্ছিল, যেটা অমিতাভ কখনোই চাইতো না ভাগাভাগি হোক। অমিতাভ চেয়েছিল সেটা এমনিই থাক, যাতে সবাই ব্যবহার করতে পারে। আপনার কি মনে হয় অমিতাভ বাবু কি এই বিষয়ে কথা বলতেন? জানি না স্যার, হতেও পারে আবার নাও হতে পারে। অমিতাভকে খুঁজে না পাওয়া পর্যন্ত এটা বলা যাবে না। ওর এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া আমায় মেন্টালি খুব আপসেট করে দিয়েছে। এই সময় একজন কনস্টেবল এসে একটা ফাইল প্রদীপবাবুর হাতে দেয়। অমিতাভর পরিবারের সবার ব্যাংক ডিটেল, সবারটাই নর্মাল, কিন্তু বিজনের ব্যাংক ডিটেল দেখে প্রদীপবাবু ভ্রু কুঁচকালেন। সামনে বসে থাকা অরুণকে জিজ্ঞাসা করল, আচ্ছা অরুণবাবু, আপনি কি জানেন যে বিজনকে অমিতাভ কেন টাকা দেয়? মানে আপনার সাথে যখন এতটা বন্ধুত্ব, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। না, এই ব্যাপারে আমি কিছু শুনিনি, তাই বলতেও পারবো না। তবে বিজনের তো বড় ব্যবসা আছে, ওকে টাকা দিতে যাবে কেন অমিতাভ? কিসের ব্যবসা? কনস্ট্রাকশন মেটেরিয়ালের। আর ওনার স্ত্রী কি করেন? কিছুই করে না, মাঝে মাঝে বিজনের ব্যবসার টুকিটাকি দেখাশোনা করে, তাই তো জানি। কথাটা শুনে প্রদীপবাবুর চোখ কাগজের ওপর পড়ল। এই সময় প্রদীপবাবুর ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করেই স্যার, বলে চেয়ার থেকে উঠে যায় প্রদীপবাবু। পাশের ঘরে গিয়ে কথা বলে। কিছু আপডেট আছে প্রদীপবাবু? আপনাকেই ফোন করতাম স্যার। অমিতাভর পরিবারের সকলের ব্যাংক ডিটেলস আমি আনিয়েছি। একটা মারাত্মক লিড পেয়েছি স্যার। কীরকম? মেঘলা গাঙ্গুলি ইজ ক্লিয়ার, বাট বিজনের অ্যাকাউন্টে বেশ ভালো রকমের অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে বেশ কিছুবার, সেটাও আবার অমিতাভর অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, আর অরুণবাবুর থেকে কি জানতে পারলেন? অনেক কিছুই স্যার। মিস্টার গাঙ্গুলির পরিবারে বেশ কিছুদিন যাবৎ সম্পত্তি নিয়ে একটা প্রবলেম চলছিল, এবং জানতে পারলাম মল্লিকা রায় অমিতাভর নিজের বোন নয়, খুড়তুতো বোন। আচ্ছা, ঠিক আছে, আপনি আরও কিছু জানতে পারলে আমায় অবশ্যই জানাবেন। এমন সময় একজন কনস্টেবল ঘরে ঢোকে। দুর্জয় ফোনে বলে, এক সেকেন্ড প্রদীপবাবু, হোল্ডে থাকবে। বলে কনস্টেবলকে বলে। হ্যাঁ বলুন। কনস্টেবল জানায় গোডাউনের ওনারশিপ ডিটেলস চলে এসেছে এবং সেটা বিজন রায়ের নামে। দুর্জয় কথাটা শুনেই প্রদীপ ধরকে বলে, হ্যাঁ প্রদীপবাবু, ইমিডিয়েট বিজন রায়কে অ্যারেস্ট করুন। যদি না পান তাহলে ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা পৌঁছচ্ছি। ওকে স্যার। দুর্জয় তাড়াতাড়ি গাড়িতে উঠে রওনা দিল কলকাতার পথে। এদিকে প্রদীপ ধর ফোর্স নিয়ে গেল বিজন রায়ের ইএম বাইপাসের অ্যাপার্টমেন্টে, কিন্তু সেখানে তালা লাগানো। গেটের সিকিউরিটি জানালো অনেকক্ষণ আগে উনি বেরিয়ে গেছেন, একটা গাড়ি এসেছিল তাতে করেই। নাম্বারটা দেখেছিল কিনা জিজ্ঞাসা করায় সে কিছু বলতে পারল না। আর মল্লিকার কথা জিজ্ঞাসা করায় বলল উনি নাকি গতকাল রাতে নিজের গাড়িতে করে বেরিয়ে গেছেন বড় ব্যাগ নিয়ে। প্রদীপবাবু সিসিটিভি রুমে গেলেন ফুটেজ চেক করতে। সেখানে দেখা গেল বিজন একটা সাদা এসইউভিতে উঠে গেল। গাড়ির নাম্বারটা জুম করে দেখে প্রদীপবাবু সাথে সাথে কন্ট্রোল রুমে নাম্বারটা দিয়ে হাইওয়ে পেট্রোলিং আর টোল সার্ভেলেন্স অ্যালার্ট করতে বলেন। আর আগের দিনের রাতের ফুটেজে দেখা গেল মল্লিকা গাড়িতে উঠছে। গাড়ির নাম্বারটা নিয়ে প্রদীপবাবু একজন কনস্টেবলকে ডেকে সমস্ত ডিটেল বার করতে বলেন। এরপর প্রদীপ ধর দুর্জয় সান্যালকে ফোন করে। স্যার, বিজন বেশ কিছুক্ষণ আগে একটা সাদা এসইউভিতে বেরিয়ে গেছে, কিন্তু কোন দিকে গেছে সেটা জানার জন্য আমি কন্ট্রোল রুমকে অ্যালার্ট করে দিয়েছি, আর ওর লাইভ লোকেশন ট্র্যাক করতেও বলে দিয়েছি।
অ্যালার্ট করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু ওর গাড়ি আটকাতে বারণ করে দিন। শুধু যেন আপনাকে জানাই গাড়িটা কোথায় যাচ্ছে আর আপনি ফোর্স নিয়ে সেই মতন এগোতে থাকুন। আমি যদি খুব ভুল না হই, মিস্টার রায় অমিতাভর কাছেই যাচ্ছে, আর লাইভ লোকেশন আপনি বিজনের ফ্ল্যাটে পাবেন। কারণ ও যদি অমিতাভর কাছে যায় তাহলে ও নিজের ফোন ইউজ করবে না মোটেই। দুর্জয়ের কথা মতন প্রদীপধর ফোর্স নিয়ে বেরিয়ে গেল বিজনকে ধরার জন্য। কিছুক্ষণ পরে ওয়্যারলেসে খবর এলো বিজনের গাড়িকে NH-19 ধরে যেতে দেখা গেছে। প্রদীপবাবু ড্রাইভারকে আরও তাড়াতাড়ি চালাতে বলে দুর্জয় সান্যালকে জানায়। এর মধ্যে খবর আসে মল্লিকার গাড়ি প্রথমে পানাগড়ের দিকে গেছিল, তারপর সেটার আর কোনো ট্রেস পাওয়া যায়নি। পরে দেখা গেছে সেই গাড়ি NH-12 ধরে সম্ভবত নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছে। হেডকোয়ার্টারে সেটা জানিয়ে দিল দুর্জয়। সময় তখন রাত 8:30। NH-19 কাছে পানাগড়ের দিকে পরিত্যক্ত একটা কোল্ড স্টোরেজের সামনে এসে দাঁড়ালো বিজনের গাড়ি। চারিদিক অন্ধকার, ভাঙা বাউন্ডারি ওয়াল, মরচে ধরা শাটার, আর বাতাসে পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ। বিজন গাড়ি থেকে নেমে আসে, হাতে খাবারের প্যাকেট আর জলের বোতল। বিজন গাড়ি থেকে নেমে সোজা হেঁটে গেল। অন্ধকার করিডোর পেরিয়ে সে পিছনের ঘরটার দিকে যাচ্ছে। এমন সময় বাইরে গাড়ির হেডলাইটের আলো দেখে সে তাড়াতাড়ি দৌড়ে এসে গাড়িতে উঠতে যাবে, সেই সময় তার গাড়ির সামনে এসে দাঁড়ালো দুর্জয় সান্যালের গাড়ি। পালাবার চিন্তা ভুলেও করবেন না, চারিদিকে পুলিশ আছে। বিজন গাড়ির সামনে, দুর্জয় বিজনের সামনে এসে বলে, চলুন, এবার অমিতাভ বাবুকে কোথায় রেখেছেন সেটা দেখিয়ে দেবে। বিজন আর কোনো কথা না বলে দুর্জয়ের সাথে এগিয়ে যায় অন্ধকার করিডোর পেরিয়ে সেই ঘরের সামনে। প্যান্টের পকেট থেকে চাবি বার করে দরজা খুলতে যাবে, কিন্তু দেখে দরজার তালা ভাঙা। বিজন অবাক হয়ে যায়। ভিতরে ঢুকে দেখে ঘরের মধ্যে একটা লোহার চেয়ার উল্টে পড়ে আছে, কিছুটা দড়ি দলা পাকানো অবস্থায় মাটিতে পড়ে। এ কি? নাটকটা কম করে বলুন মিস্টার গাঙ্গুলি কোথায় আছে। স্যার স্যার আমি সত্যিই জানি না উনি কোথায় গেলেন। ওনাকে আমি এখানেই রেখে গেছিলাম। প্রদীপবাবু আপনি ওয়্যারলেসে খবর দিন, আর বিজন রায়কে গাড়িতে তুলুন, বাকিটা থানায় গিয়ে হবে। দুর্জয়ের কথা মতন প্রদীপবাবু বিজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল। দুর্জয় মাটিতে পড়ে থাকা দড়িটা হাতে নিয়ে ভালো করে দেখল, তারপর সেটা ফরেন্সিকে পাঠানোর কথা বলে। এই সময় ওয়্যারলেসে খবর আসে মালদার কাছে মল্লিকার যে গাড়ির নাম্বারটা পাঠানো হয়েছিল সেটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট করেছে। গাড়ির চালক স্পট ডেড। চালক ছাড়া গাড়িতে দুজন ছিল, একজন মহিলা আর একজন পুরুষ। দুজনেই সিরিয়াসলি ইনজিওর্ড এবং দুজনকেই মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ওরা সেখানে যায়। লালবাজার ইন্টারোগেশন রুম। বিজন একটা চেয়ারে বসে আছে, সামনে আরেকটা চেয়ার টেনে বসল দুর্জয় সান্যাল। বলল, নিন, এবার এক এক করে বলতে শুরু করুন। অনেক বুদ্ধি খাটিয়েছেন অপরাধ করবার জন্য, এবারে পুলিশের সাহায্য করবার জন্য একটু বুদ্ধিটা খাটান। বিজন মাথা নিচু করে কাঁদতে থাকে। দুর্জয় বলে, নিন নিন শুরু করুন, বাকি কান্নার জন্য অনেক সময় পাবেন জেলে। বিজন কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, বেশ কিছুদিন ধরে আমার ব্যবসায় একটা বড় সড়ো লস হচ্ছিল, তাই আমি দাদার থেকে টাকা নিতাম মাঝে মাঝেই। এরকম এক সময় হঠাৎ কাল্লু মানে রতনের সাথে আমার আলাপ হয়। জানতে পারি ও একজন ড্রাগ পেডলার। প্রথম প্রথম আমি ওকে এড়িয়েই চলতাম, কিন্তু একবার একটা বড় অর্ডারের জন্য আমার বেশ কিছু টাকার দরকার পড়ে। তখন দাদার কাছে চেয়েও পাইনি। তখন আমি এই কাল্লুর কাছে যাই। ও দিতে রাজি হয়, কিন্তু তার বদলে ও বলেছিল আমায় ওর মাল পৌঁছে দিতে হবে। বিশ্বাস করুন স্যার, আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু ও আমায় বলল যে ডেলিভারি যদি আমি ঠিকঠাক সময় দিতে পারি তাহলে আমার আর টাকার জন্য কাউকে বলতে হবে না। আর তাই আপনি ধীরে ধীরে কাল্লুর সাথে হাত মেলালেন, আরো বেশি লোভের জন্য। বেশ, তারপর আস্তে আস্তে ও আমার গোডাউনটা ওর এই ড্রাগের ব্যবসার কাজে লাগাতে শুরু করেছিল।
আর আমায় কিছু টাকা দিয়ে বেশিরভাগ টাকাই ওই কাল্লু নিয়ে নিত। এরপর একদিন আমার আসানসোলের গোডাউনে বেশ অনেক টাকার কনস্ট্রাকশন মেটেরিয়াল ঢুকলো, কারণ আমার বড় একটা অর্ডার এসেছিল। কিন্তু পরদিন সকালে গিয়ে দেখি আমার সমস্ত মাল চুরি হয়ে গেছে। আমার সন্দেহ হলো যে এই কাজ কাল্লুর ছাড়া আর কারণ নয়। কেন আপনার এরকম সন্দেহ হওয়ার কারণ কি? কারণ তার কিছুদিন আগেই আমার সাথে ওর ঝামেলা হয়েছিল টাকা পয়সা নিয়ে। আমাকে হুমকি দিয়েছিল যে ও আমায় আসানসোলে আর ব্যবসা করতে দেবে না, আর আমি যদি কাউকে এসব বলতে যাই তাহলে ও আমায় মেরে দেবে। ব্যাপারটা এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় যে আমি আর মাথা ঠিক রাখতে পারিনি। সেই মেটেরিয়ালের টাকা শোধ করার জন্য আমি আবার দাদার কাছে টাকা চাই। কিন্তু এইবার দাদা বেশ বিরক্ত হয় আমার ওপর। তখন কি করব স্যার? আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। আর তাই আপনি মল্লিকা দেবীকে ক্রমাগত চাপ দিচ্ছিলেন যাতে অমিতাভবাবু সম্পত্তির একটা বড় অংশ আপনার নামে লিখে দেয়। কিন্তু মিস্টার গাঙ্গুলি তাতে রাজি হননি। আপনি তখন ওনাকে আপনার রাস্তা থেকে সরানোর প্ল্যান করতে শুরু করেন। খাপে খাপে হয়ে গেল যখন আপনি জানলেন মেঘলা দেবীর একটা গানের অনুষ্ঠান আছে আসানসোলে। তাই সেদিন আপনি ভালো মানুষের নাটক করে অমিতাভবাবুকে গড়িয়া থেকে গাড়িতে তুললেন আসানসোল নিয়ে যাবার জন্য। কিন্তু আপনি আসানসোলে আগে গেলেন না। গাড়িতে ওনাকে অজ্ঞান করে পানাগড়ের কাছে আপনার চেনা সেই কোল্ড স্টোরেজে আটকে রেখে দিলেন এবং তারপর গেলেন কাল্লুকে আনতে। আপনার প্ল্যান ছিল কাল্লুকে দিয়ে অমিতাভবাবুকে মারা আর তারপর কাল্লুকে সরিয়ে দিতে। কাল্লুর সাথে আপনার কি চুক্তি হয়েছে সেটা আপনি ভালো বলতে পারবেন। আপনার কথা মতো কাল্লু আপনার গোডাউনেই অপেক্ষা করছিল, কিন্তু আপনি সেখানে পৌঁছে দেখলেন কাল্লুকে কেউ মেরে দিয়েছে। সেটা সম্ভবত গ্যাং রাইভালারির ব্যাপার। এবার আপনি ভয় পেয়ে গেলেন, আর ভয় পেয়ে আপনি কাল্লুর বডিটা ওই কোল মাইনে ডাম্প করে দিলেন আর অমিতাভবাবুকে ওই বন্ধ কোল্ড স্টোরেজেই আটকে রাখলেন। এই পর্যন্ত বলে দুর্জয় একটু থামল, তারপর আবার বলতে শুরু করলো। মল্লিকা দেবী একদিন শুনে ফেলেছিলেন আপনার কোনো একটা ফোন কল। আপনি কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, কাউকে নজরে রাখতে হবে, সে যেন পালাতে না পারে, এরকম কিছু। আপনি দুদিন আগেই আপনার ড্রাইভারকে নিয়ে সেই কোল্ড স্টোরেজে যান, যেটা আপনি জেনারেলি করতেন না। কিন্তু সেই দিন ফরচুনেটলি অর আনফর্চুনেটলি আপনার সাথে ড্রাইভার ছিল, সেটাও মল্লিকা দেবীর জন্য। কারণ আপনি টের পাননি যে মল্লিকা দেবী আপনাকে সন্দেহ করতে শুরু করেছিল সেদিনের ফোনে আপনার সেই কথা শোনবার পর। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মল্লিকা দেবী এবং মিস্টার অমিতাভ গাঙ্গুলি এনারা দুজনেই হসপিটালে মালদায় একটা অ্যাক্সিডেন্টে দুজনেই ভারী জখম হয়েছে। আপনার স্ত্রীর অবস্থা বেটার হলেও মিস্টার গাঙ্গুলি এখন কোমায়, আর আপনার ড্রাইভার স্পট ডেড। দুর্জয়ের কথা শুনে বিজন অবাক হয়ে তাকিয়ে থাকে দুর্জয়ের দিকে। তারপর বলে, তার মানে মল্লিকা সেদিন রাতে বাপের বাড়ি যায়নি, গেছিল ওর দাদাকে বাঁচাতে? হ্যাঁ, এবং ওনারা নর্থ বেঙ্গল চলে যাচ্ছিলেন আপনার হাত থেকে বাঁচতে, কারণ এখানে থাকলে আপনি হয়তো অমিতাভবাবুকে মেরে ফেলতেন। একসাথে দুটো সংসার নষ্ট করলেন আপনি, আপনার নিজের এবং মিস্টার গাঙ্গুলির, শুধুমাত্র আপনার লোভের জন্য। আপনার লোভের জন্য একটা সাধাসিধে মানুষ আজ মৃত্যু মুখে। আজ প্রায় ৩-৪ মাস হয়ে গেল বিজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মল্লিকার জবানবন্দি এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণে সে দোষী সাব্যস্ত হয়েছে। অমিতাভ বাড়িতে ফিরেছে ঠিকই, কিন্তু সে কোমায় রয়েছে। মল্লিকা সেদিনের পর থেকে তার বাপের বাড়িতেই থাকে এবং সে তার দাদার সেবা করে চলেছে যদি জ্ঞান ফেরানো যায়। অরুণও প্রায়ই এসে খোঁজখবর নেয় তার প্রিয় বন্ধুর। গল্পের অমিতাভ বাড়িতে ফিরল, কিন্তু আসল ব্যক্তি আজ দীর্ঘ 40 বছরের ওপর হয়ে গেল তার কোনো খোঁজ নেই। তিনি জীবিত না মৃত সেটারও কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে কি মেরে ফেলা হয়েছে, বা তার কি হলো, কেন সে নিখোঁজ হলো, তার উত্তর আজও অজানা।